সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনলাইন ক্লাস প্রোগ্রামের অংশ হিসাবে আরও একবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় হতে নদী অংশ। এখন আমরা একটু লিখে নিই যে এই নদী অংশে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা কি বলতে পারি যে নদী কি, অর্থাৎ নদী বলতে আমরা কি বুঝি সে বিষয়ে আমরা জানতে চেষ্টা করব। দেন নদীর বিভিন্ন পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলোই নিয়ে আমরা আলোচনা করব। নদীর দ্বারা সৃষ্ট ক্ষয়কার্য, নদীর দ্বারা সৃষ্ট সঞ্চয় কার্য, এ বিষয়েও আমরা আলোচনা করব। এবং বাংলাদেশের যে নদী বিন্যাস বা নদী ব্যবস্থা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা এছাড়াও আরও জানো যে রিভার ব্যাংক ইরোশন বা নদী ভাঙন বাংলাদেশের কিন্তু অন্যতম প্রধান একটি দুর্যোগ বলা হয়। এই নদী ভাঙন নিয়েও আমরা আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় নদীর পর্যায় এবং নদী বলতে কি বুঝি। তো এখন আমরা একটু জেনে নিই যে নদী বলতে আমরা কি বুঝি। আমরা স্বভাবতই সবাই জানি যে নদী কোনো উঁচু স্থান। এখন উঁচু স্থান বলতে কি, যে কোনো পাহাড় পর্বত বা পর্বতের চূড়ায় থেকে সৃষ্টি হয় এবং সৃষ্টি হয়ে এই নদীর প্রবাহ বিভিন্ন পর্যায়ে প্রবাহিত হতে হতে একটা নিম্ন পর্যায়ে বা শেষ পর্যায়ে এসে পতিত হয়। এখন পতিত স্থানটা কোনটা সেটা বলতে আমরা বুঝি যে কোনো নদী মোহনা, কোনো সাগর, কোনো মহাসাগর, কোনো সমুদ্র অথবা কোনো হাওড় বাওড় লেক, সেখানে এসে পতিত হয়। তো এই যে নদীর সৃষ্টি, অর্থাৎ উঁচু স্থানে যে সৃষ্টি হলো সেখান থেকে নিম্ন পর্যায়ে এসে পতিত হচ্ছে, এই শেষ পর্যায়ে আসতে সে বিভিন্ন পর্যায় অতিক্রম করে। এখন এই পর্যায়গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি। কি কি সেগুলো একটু আমরা দেখে নিই। প্রথমত আমরা বলেছি পার্বত্য অবস্থা বা ঊর্ধ্বগতি। একটু খেয়াল করো যে এখানে আমরা লিখেছি পার্বত্য অবস্থা বা ঊর্ধ্বগতি। দ্বিতীয় বলেছি আমরা সমভূমি অবস্থা বা মধ্যগতি। এবং সর্বশেষ যেটা সেটাকে আমরা বলছি বদ্বীপ অবস্থা বা নিম্ন গতি। এইভাবে আমরা তিনটা পর্যায়ে নদীকে বিভক্ত করার চেষ্টা করেছি। এখন আমরা একটু পাশের চিত্রটা লক্ষ্য করি। দেখো আমরা এখানে একটা চিত্র এঁকেছি যেটাকে আমরা বলছি নদীর ক্ষয়কার্য বা ক্ষয়চক্র। কিভাবে নদী ক্ষয় সাধন করে তার বিভিন্ন স্টেজে সে অতিক্রম করে সেগুলা। নদীর এই ক্ষয়চক্রটা বেসিক্যালি আমরা উইলিয়াম মরিস ডেভিস, একজন বিখ্যাত স্কলার, তার এই সাইকেল অফ ইরোশন বা ক্ষয়চক্র থেকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তিনিও নদীকে মূলত তিনটা ভাগে ভাগ করেছেন। সেই তিনটা ভাগ কি? ইউথ স্টেজ, ম্যাচুরিটি স্টেজ বা ওল্ড স্টেজ। আমরা একটু খেয়াল করি আমাদের থেকে। ইউথ বলতে যৌবনকাল, বাংলায় আমরা যেটাকে বলে থাকি যৌবনকাল। ম্যাচুরিটি বলতে আমরা মধ্যম পর্যায়কে বলছি, অর্থাৎ যেখানে আমরা যে একটা ম্যাচিউর লেভেলে চলে যাওয়াকে বোঝানোর চেষ্টা করেছি। এবং শেষ যেটাকে বলছি আমরা ওল্ড স্টেজ এবং শেষ পর্যায় বা নিম্ন পর্যায়, যেটাকে আমরা দেখানোর চেষ্টা করি। এখন একটু আলোচনা করি যে এইগুলা পার্বত্য অবস্থা কি এবং এর ক্যারেক্টারিস্টিক্স গুলা কি, সেগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে পার্বত্য অবস্থা বা ঊর্ধ্বগতি, তাহলে আমরা বুঝবো যে নদীর উঁচু স্থান, অর্থাৎ যেখানে নদীর সৃষ্টি হয়েছে, এই শুরুর পর্যায়ে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে নদীর, সেগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝবো যে নদী যদি তার চূড়ায় সৃষ্টি হয়, অর্থাৎ কোনো পার্বতের ঢালে বা চূড়ার থেকে যদি এর সৃষ্টি হয়, তাহলে প্রথম দিকে কিন্তু নদীর ফ্লোটা অনেক স্পিড থাকবে, অর্থাৎ গতিবেগটা অনেক বেশি থাকবে। নদী প্রবাহে যে নদীর স্পিড বা গতিটা সেটা অনেক বেশি থাকবে। সেটা সচরাচর কিরকম থাকে? দেখা যাচ্ছে 24 থেকে শুরু করে 32 কিলোমিটার পর্যন্ত এর স্পিডটা দেখা যায়। অর্থাৎ নদীর যে প্রবাহের গতি সেটা 24 থেকে 32 কিলোমিটার পর্যন্ত দেখা যায়। এবং এই সময়ে দেখা যাচ্ছে নদীর যে ক্ষয়কার্যটা সাধিত হয় সেটা দেখা যাচ্ছে পার্শ্ব ক্ষয়ের থেকে বেশিরভাগ ক্ষেত্রে নিম্ন ক্ষয়টা বেশি দেখা যায়। নিম্ন ক্ষয় বলতে কি? অর্থাৎ নিচের দিকে বলতে এই যে তলাবর, অর্থাৎ মাটি বেশি নিচের দিকে ক্ষয় হয়, পার্শ্ব ক্ষয়টা তুলনামূলক কম হয়। এখন
এই নিম্ন ক্ষয়ের ফলে দেখা যাচ্ছে এই প্রথম পর্যায়ে যে ফিচারগুলো আমরা লক্ষ্য করি সেগুলো দেখা যাচ্ছে ভি আকৃতির হয়। এই জন্য নদীর প্রথম পর্যায়ে, অর্থাৎ আমরা এই কোয়াকে বলছি প্রথম পর্যায়ে, যেটাকে ইউথ স্টেজ বলতে পারো বা পার্বত্য অবস্থা তোমরা বলতে পারো, এখানে দেখা যাচ্ছে যে ভি আকৃতির বিভিন্ন ফিচার আমরা লক্ষ্য করি। তাছাড়া কি দেখা যাচ্ছে, এখানে নদীর ভিতরে অনেক সময় গিরিখাত দেখা যায়, ক্যানিয়ন দেখা যায়, বা আরো অনেক জলজ অনেক খরস্রোত থাকে, বা কি বলা যায় তোমাদের আরো গভীর জাতীয়, অর্থাৎ তোমার যেগুলা নদীর নিম্নক্ষয়টা বেশি হয় সেই ধরনের ফিচার আমরা এখানে বেশি লক্ষ্য করে থাকি। দ্বিতীয় যে পর্যায় সেটাকে আমরা বলছি সমভূমি অবস্থা বা মধ্যগতি। সেটা কি, যে আমরা কিন্তু প্লাবন সমভূমির দেশ, আমরা প্লাবন সমভূমির দেশ, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে নদীর মধ্যম যে পর্যায়টা সেটা কিন্তু আমাদের দেশে বিদ্যমান রয়েছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে নদী এসে তার গতিটা অনেক কমে যায়, অর্থাৎ নদীর যে পানি প্রবাহের যে গতিটা সেটা অনেকাংশেই কমে যায়। আবার আগের যে নিম্নক্ষয়টা বেশি হতো, এখন দেখা যাচ্ছে নিম্নক্ষয়ের থেকে ওর পার্শ্বক্ষয়টা অনেক বেশি হয়, অর্থাৎ নদীর দুই ধার দিয়ে বেশি ইরোশন লক্ষ্য করা যায়। এর ফলে দেখা যাচ্ছে কোন ধরনের ফিচার আমরা লক্ষ্য করি, ইউ আকৃতির যে বিভিন্ন ফিচারগুলো রয়েছে নদীতে সেই ফিচারগুলো আমরা দেখে থাকি। আবার কি হয়, এগুলা প্লাবন সমভূমিতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি, কারণ প্লাবন সমভূমির দেখা যাচ্ছে যে মাটি বা সেডিমেন্টগুলো থাকে সেগুলো অপেক্ষাকৃত পাহাড়ি এলাকার থেকে ভঙ্গুর প্রকৃতির থাকে, যার ফলে দেখা যাচ্ছে যে নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয়টা বেশি পরিলক্ষিত হয়। এবং আমরা উঁচু স্থানে, অর্থাৎ প্রথম স্টেজে যে জিনিসটা অর্থাৎ নিম্নক্ষয়টা লক্ষ্য করি, সেখানে যে ইরোশনের ফলে যে সেডিমেন্টগুলো আছে সেগুলো অনেকাংশেই দেখা যাচ্ছে ওই তোমার মধ্যম পর্যায়ে এসে কিছু কিছু হলেও নদী তলদেশে সিলটেশন হতে আমরা লক্ষ্য করি। এর ফলে কি হচ্ছে, তোমরা যদি গঙ্গা নদীর কথা চিন্তা করো, আমরা গঙ্গা বা পদ্মা নদীর কথা জানি যে গঙ্গা ভারতে গঙ্গা বলে এবং বাংলাদেশে পদ্মা নদী বলা হয়। এই গঙ্গা নদী যে হিমালয় পর্বতের চূড়া থেকে, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহ থেকে যে শুরু হয়ে এই হরিদ্বার পর্যন্ত, অর্থাৎ ভারতের হরিদ্বার নামক একটা স্থান রয়েছে, এই পর্যন্ত এর ঊর্ধ্বগতি বিরাজমান। এবং হরিদ্বার থেকে শুরু করে বাংলাদেশ অংশে পদ্মা নদীর শেষ পর্যায় পর্যন্ত, আমরা বলবো যে মেঘনা নদীতে গিয়ে যেহেতু মিশেছে, সেখানে এসে এই পর্যায় পর্যন্ত এই অংশটুকুকেই আমরা বলে থাকি কিন্তু মধ্যম, অর্থাৎ নদীর যে মধ্যম পর্যায় বা মাধ্যমিক যে পর্যায় সেই পর্যায়টাকে আমরা বলে থাকি। আমরা তৃতীয় যেটা আমরা দেখি বদ্বীপ অবস্থা বা নিম্নগতি। আমরা কিন্তু জানি যে বাংলাদেশ একটি বৃহত্তর বদ্বীপ, অর্থাৎ পৃথিবীর যে সব থেকে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আর আমরা যদি বাংলাদেশের ভিতরে বদ্বীপকে পরিকল্পনা করি বা চিন্তা করি, তখন আমরা বলি যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশ যে, অর্থাৎ মেঘনা থেকে পদ্মা এই যে এলাকাটা আবদ্ধ রয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চল, এই অংশটাকে আমরা বদ্বীপ বলি। বদ্বীপের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি। কেউ বলে বয়ের মতো, বাংলা ব অক্ষরের মতো দেখতে, যার কারণে বদ্বীপ। তো যাই হোক, আমরা এখন বদ্বীপের ওই আলোচনায় না গিয়ে আমরা এই বদ্বীপের যে বা নিম্ন পর্যায় সেটা নিয়ে আলোচনা করি। এখানে কি হয় যে এখানে এই বদ্বীপ অঞ্চলটা মূলত নদীর শেষ পর্যায়ে বলে, অর্থাৎ নদী মোহনা বা কোনো হাওড় বা বাওড়ের এসে, অর্থাৎ যেখানে এসে নদীটা সর্বশেষ পর্যায়ে পতিত হয়। এখানে কি হয়, ওই যে নদী তার নিম্নক্ষয় বা অর্থাৎ ঊর্ধ্ব স্থানে, অর্থাৎ প্রথম পর্যায়ে পার্বত্য অবস্থা এবং মধ্যম পর্যায়ে যে ইরোশনগুলো করে থাকে, এই ইরোশনের ফলে যে সেডিমেন্টগুলো সে ক্যারি করে নিয়ে আসে, সেগুলো এসে ওই নদী মোহনায় বা সাগরের মোহনায় বা সেই হাওড়ের মোহনায় এসে সিলটেশন হয়, অর্থাৎ সেডিমেন্টেশন হয়ে সেখানে আস্তে 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 নতুন করে আর একটা স্থলভাগের সৃষ্টি করে। সেই নব্য পলি দ্বারা জমা এই ভূখণ্ডকে আমরা বলে থাকি বদ্বীপ। তো এই বদ্বীপের ক্যারেক্টারিস্টিক্স কি, দেখা যাচ্ছে এর পার্শ্বক্ষয়ও থাকে না, নিম্নক্ষয়ও প্রায় মানে এক প্রকার থাকেই না, সঞ্চয় কার্যটা সব থেকে বেশি হয়ে থাকে। এটা ছিল আমাদের নদীর তিনটা পর্যায়। এই তিনটা পর্যায়ের মাধ্যমে নদী প্রথম থেকে শেষ। এখন আমরা একটু চিত্রটা লক্ষ্য করি। আমরা চিত্রটা লক্ষ্য করলে দেখব যে দেখো, প্রথম অংশকে আমরা পার্বত্য অবস্থা বলছি, সাইকেল অফ ইরোশন, নদীর ক্ষয়চক্র, উইলিয়াম মরিস ডেভিসনের। তো এই প্রথম অংশ দেখো, এখানে আমাদের যে চিত্র, এখানে দেখো যে
নদীর শুরুর যে পর্যায়ে সেখানে দেখো যে নিম্ন ক্ষয়টা বেশি হচ্ছে, যার ফলে ভি আকৃতির যে ফিচারগুলো নদী তলদেশে দেখা যায়। দেন আস্তে 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 নদী একটা যখন সমভূমি পর্যায়ে চলে আসে, তখন দেখো এখানে যে ভি থেকে আস্তে আস্তে কনভার্ট হয়ে ইউ এর দিকে যাচ্ছে। এই ফিচারগুলো ভি থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়ে ইউ এর দিকে যাচ্ছে, এবং সর্বশেষ পর্যায়ে গিয়ে দেখো যে এখানে প্রায় সমতল হয়ে যাচ্ছে, যেটা আমরা উইলিয়াম মরিসনের সাইকেল অফ ইরোশন আমরা বলি। সাইকেল অফ ইরোশন, এই সাইকেল অফ ইরোশনে আমরা ফেডি ফিলিং বলে থাকি। তোমরা এগুলো হয়তো আরো পরবর্তী ক্লাসগুলোতে গেলে বিস্তারিত আলোচনা করা হয়, এগুলো আমরা অনার্স বা মাস্টার্সের ক্লাসগুলোতে আলোচনা করে থাকি, তোমাদের অতটা গুরুত্বপূর্ণ না। তো এই যে লেভেলে এসে শেষ পর্যায়ে বলে, এখানে আমরা দেখি যে এইভাবে নদীর ক্ষয়কার্য বা তিনটা যে পর্যায় রয়েছে সেই পর্যায়গুলো আমরা পরিলক্ষিত করি। তো আজকের এই পর্যন্ত আলোচনার বিষয়ে আমরা পরবর্তীতে ক্লাসে আলোচনা করব নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার সুস্থ কামনায়, ধন্যবাদ সবাইকে।